বাবা মারা যদি ঘরে না আসে সন্তানরা কিভাবে আসবে? আগের চাইতে অনেক ভালো। এমনিতে আম্মাকে নিয়ে একটু ঘুরতে বের হই, এখানে সেখানে যাই। এফডিসিটা শুধু যে এখন যারা কাজ করছেন তাদের তা না। যারা কাজ করে গেছেন তাদেরই কিন্তু মূলত শিল্পী সমিতি। সিম্পলের মধ্যেও কিন্তু অনেক সুন্দর করে সাজা যায়। একটা দর্শক যদি একটা নায়িকাকে পছন্দই না করে, আমি কেন টিকিট কেটে যাব তার সিনেমা দেখতে? নায়িকা যে নায়িকাই। যে পরিবেশে যে পোশাক মানানসই সেটাই পরে আসা উচিত। একজনার জন্য ১০ জনার বদনাম হয়। মানে আমার কথা একটাই যে যারা সম্মানিত ব্যক্তি তাদের সম্মানটা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। দর্শক নিউজ 24 এর অন স্পট আড্ডায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে আছি আমি শাহিন শুভ। আজকে আমার অন স্পট আড্ডায় অতিথি হিসেবে রয়েছেন রোমানা ইসলাম মুক্তি। আপু, শুরুতেই আপনাকে অন স্পট আড্ডায় স্বাগত। কেমন আছেন আসলে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন যাচ্ছে আসলে সবকিছু মিলিয়ে? ভালোই যাচ্ছে। তবে মা আগের চাইতে তো ভালোই আছে, কিন্তু মাঝে, মাঝে একটু অসুস্থ হয়ে যায়। এটাতে একটু মনটা খারাপ লাগে। এমনিতে ভালো আছি। বছরের পর বছর আমরা দেখেছি তাকে অভিনয়ে সদা হাস্যোজ্জ্বল। আসলে সবকিছু মিলিয়ে মায়ের শরীর কেমন আছে যদি একটু জানতে চাই, মা কেমন আছে? আগের চাইতে অনেক ভালো। তবে আমার মা মানে হঠাৎ, হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়ে। একটু মাঝে, মাঝে একটু বমি হয়। তো যে কারণে একটু টেনশনে থাকি মাকে নিয়ে। এমনিতে আম্মাকে নিয়ে একটু ঘুরতে বের হই, এখানে সেখানে যাই। মাঝে, মাঝে একটু ডাক্তারও বলে যে উনাকে একটু মাঝে, মাঝে ঘোরাবেন। এখানে সেখানে নিয়ে গেলে তখন হয় কি পরিচিত লোকজনদের সামনে গেলে উনার ভালো লাগে ওদের সাথে গল্প করলে, বা আমাদের বাসায় যদি কেউ আসে উনার সাথে কাজ করেছে এরকম কাউকে যদি উনি দেখতে পান বাসায়, উনি অনেকক্ষণ গল্প করবেন এবং অনেক খুশি হন। আপু, অনেকেই জানে বা এই প্রজন্মে যারা ম্যাক্সিমামই জানে হচ্ছে আপনি হচ্ছে গুণী অভিনেত্রী আনোয়ারা ম্যামের মেয়ে। এর বাহিরেও যে আপনি একজন দক্ষ অভিনেত্রী, আপনার হুমায়ূন আহমেদ স্যারের সাথেও আপনার কাজ হয়েছে, এছাড়াও আরও নানাভাবে আমরা আপনার কাজ দেখেছি। সেই পরিচয়টা কি কিছুটা এখন ফিকে হয়ে যাচ্ছে কিনা, কি মনে হয়, বা মন খারাপ হয় কিনা কোনো সময়? না, আমাকে দেখলে এখনো অনেকেই বলে, আমার ছবিগুলোর কথা বলে যে আপনার যে অভিনয়ের মানে ঝুড়িটা, আপনার যে ঝুড়িটা সেগুলো হচ্ছে খুব ভালো, ভালো সিনেমা আছে আপনার ঝুড়িতে। তো আমার শুনতে খুব ভালো লাগে। আর এখন তো আমি আসলে যেহেতু আমি শিল্পী সমিতির একজন কার্যনির্বাহী সদস্য কমিটির, তো সেইখানে আমার দায়িত্বটাও অনেক বেশি। ওইভাবেও আমাকে সিনেমা আমি করেছি যা, যা সেইভাবেও আমাকে চেনে। আর এই দায়িত্ব পালনের মধ্যেও এখন আমার একটা পরিচিতি হয়ে গেছে। কিছুদিন আগে দেখলাম শিল্পীদের নিয়ে বা শিল্পীদের পরিবারকে নিয়ে একটা দারুণ একটা বলবো যে আয়োজন ছিল। সেখানে অনেকে এসছে যারা অনেক বছর ধরে আসলে এফডিসিতে আসে না। এ ধরনের গেট টুগেদারটা আরও হওয়া উচিত কিনা? এবং দেখলাম প্রবীণ শিল্পীদের যদি কথা বলি, যে আহমেদ শরীফ থেকে শুরু করে সোহেল রানা সাহেব, আরও অনেকেই সবাই এসছিলেন আসলে। এই ধরনের উদ্যোগগুলো বা মিলন মেলাগুলো মাঝে মাঝে করা যায় কিনা সম্পৃক্ততা রাখা? এটা আসলে খুবই একটা ভালো, এটাও একটা ভালো উদ্যোগ এবং আমি মনে করি যে এটা উচিত। কারণ এফডিসিটা শুধু যে এখন যারা কাজ করছেন তাদের তা না। হ্যাঁ, যারা কাজ করে গেছেন, যারা সমিতি তৈরি করেছেন তাদেরই কিন্তু মূলত শিল্পী সমিতি। হ্যাঁ, তো এখন আ বাবা মারা যদি ঘরে না আসে সন্তানরা কিভাবে আসবে? তা আমার কাছে মনে হয়েছে যে সবাইকে এখানে আসতে হবে। সবাই আসা যাওয়া করবে। পুরানো মানুষগুলোর সাথে পুরানো মানুষদের যদি দেখা হয়, গল্প হয়, ওনাদেরও সময়টা কাটবে, ভালো লাগবে। তো আমাদের শিল্পী সমিতির এখানে একটা নিয়ম ছিল যে মাসে একটা মিলাদ দিবে যারা, যারা মারা গেছেন তাদেরকে নিয়ে, যে শিল্পীরা মারা গেছেন। তো এটা আমি বললাম যে মাসে, মাসে আসলে অনেক সময় হয় না। হয় না কারণ অনেকেই থাকেন না। হ্যাঁ? তো যে কারণে আমি বললাম যে বছরে একটা করুক। বছরে আমরা সবাই মিলে একটা করব। এটা কিন্তু মূলত আমি না। এটা বলেছিলেন আমাদেরই কমিটিতে। ওই যে উনার নামটা হঠাৎ করে মনে আসছে না। আচ্ছা যাই হোক, ও জাকি মামা। হুম? উনি বলেছিলেন। আমার কাছে কথাটা খুব ভালো লাগলো এবং এটা নিয়ে আমি আলোচনা করলাম যে না, এটা আমাদের করলে কেমন হয়। এটা খুবই ভালো একটা উদ্যোগ। এই শুরু থেকে এই পর্যন্ত শিল্পী সমিতির যতজন শিল্পী মারা গেছেন তাদের সবার পরিবারকে আমরা নিয়ে খোঁজ খবর নিয়ে ওনাদের খুঁজে বের করে তারপরে কিন্তু প্রোগ্রামটা করেছি। সেদিন না অনেকেই এসে দেখলাম যে চোখের পানি ফেলছে, কাঁদছিল যে এতদিন পর শিল্পী সমিতি আমাদেরকে মনে করলো। এই জিনিসগুলো দেখেও না আমার কাছে খারাপ লাগছিল যে আসলে একটা মানুষ যতই ভালো সম্পর্ক থাকুক,
সেই মানুষটা মারা যাওয়ার পরে তার পরিবারটা কেমন আছে সেটা কিন্তু আমরা কখনো খোঁজ খবর নেই না। তা আমার মনে হয় যে এটা করা উচিত। আনোয়ার সাহেব আছে, তাদের সাথে আপনার সবার সাথে স্মৃতি আছে, যা সালমান শাহ বলি বা বিশেষ করে আনোয়ার সাহেব বলি, আম্মুর সাথে অনেক কাজ হয়েছে আপনার, সেই ক্ষেত্রে দিয়ে একটু স্মৃতিচারণ করতে বলি আসলে এই মানুষগুলো। সালমান শাহ ওই যে অন্তরে অন্তরে যখন আমার মার সাথে অভিনয় করছিলেন, তখন একদিন আমার মাকে বাসায় নামিয়ে দিতে গিয়েছিলেন উনি, ওনার গাড়িটা দেখাতে মূলত আমাকে। হ্যাঁ, ওনার তখন ওই যে ওই গাড়িটা দরজাটা ওপেন করলে দুইটা সাইড একদম পাখার মতো উঠে, হ্যাঁ, উঠে যেত, ওইটা দেখানোর জন্য উনি আমাদের বাসাতে গিয়েছিলেন। এবং উনি কিন্তু তাড়াহুড়ার মধ্যে ছিলেন, টায়ার্ড ছিলেন, উনি বাসাতে উঠেননি, কিন্তু নিচে থেকে আমি উনি বারান্দা মানে আমাদের বারান্দার ওই পাশ থেকে উনি ডাকছিলেন জোরে জোরে, মুক্তি মুক্তি। আমি তো কখনো ভাবি নাই যে উনি আসবেন, তখন আমি ভাবছিলাম যে কে আমাকে এভাবে ডাকতেছে বাইরে থেকে। তো আমি গেলাম, গিয়ে দেখি যে সালমান শাহ। আমি দেখলাম, আরে আপনি এখানে? বলে যে আমি তোমাকে গাড়িটা দেখাইতে আসছি, দেখো তোমার আম্মুকে আমি নামাই দিলাম, দেখো। তো দেখলাম, বলে কেমন গাড়িটা? আমি বলছি খুবই সুন্দর। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আমি আজকে চলে যাই, আরেকদিন আসবো। তা আমি বললাম না, আপনি উপরে আসেন। বলে কি না না, আজকে আসবো না, অনেক টায়ার্ড, রাতও হয়ে গেছিল অনেক। বললো অনেক টায়ার্ড, আমি ইনশাল্লাহ আরেকদিন আসবো। কিন্তু ওই শেষ দেখা তার সাথে আমার। আর ওনার তো আর আশা হয়ওনি। তো খুব খারাপ লাগে ওনার কথা যখন মনে হয়। আনোয়ার সাহেবকে নিয়ে যদি একটু জানতে চাই। আনোয়ার হোসেন, ওনাকে আমি নানা ডাকতাম, আনোয়ার নানু বলতাম। আম্মা ওনাকে মামা ডাকতো। হ্যাঁ, আনোয়ার মামা বলে ডাকতো, আনু মামা বলে ডাকতো। ওনার ওনার সাথেও আমার কাজ হয়নি, কিন্তু ওনাকে আমি দেখেছি অনেকবার। আম্মা যখন আউটডোরে যেতেন, আমি ছোট, তখন সবসময় আমাকে আউটডোরে নিয়ে যেতেন আম্মা, কারণ কক্সবাজারটা আমি খুব পছন্দ করতাম। আর ওই সময়টাতে কক্সবাজারেই বেশি শুটিং হতো। তো কক্সবাজার আমাকে নিয়ে যেতই যখন হতো, তখন কিন্তু উনি অনেক আদর করতেন, ওনাকে দেখতাম, ওনার খুব ঠান্ডাভাবে কথাবার্তা। এবং খুব মানে সিনেমাতে যেমন দেখি, আমার কাছে মনে হয়েছিল যে উনি বাস্তবেও বোধহয় এরকমই, একদম ঠান্ডা, চুপচাপ। হ্যাঁ, এবং যখন গল্প করে খুব মজা করে গল্প করতো সবার সাথে। ভীষণ ভালো একজন মানুষ ছিলেন উনি। আপু যদি এবার একটু যাই, সবসময় দেখি মুক্তা আপুকে যখন আমরা সেজেগুজে থাকেন, সাজতে তো খুব পছন্দ করেন, যেমন কাচের চুড়ি পরেন, সাজটাও আহামরি না কিন্তু সিম্পল সাজেও অনেক সুন্দর লাগে। তো মুক্তি আসলে এই যে সিম্পল সবসময় সেজে থাকা বা অলংকার পরা বা শাড়ির কালেকশন আসলে কেমন, চুড়ির কালেকশন কেমন? আমার কাচের চুড়ি খুব পছন্দ, আর সুতির শাড়ি আমার ভীষণ পছন্দ। কাচের চুড়ি আর সুতির শাড়িটাই আমি পরতে আসলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আর আমার ভালো লাগে। আমার মনে হয় অনেক দামি একটা শাড়ির পাশে একটা সুতির শাড়ি আমার কাছে মনে হয় যে বেশি সুন্দর। আমার কাছে সাজটা হচ্ছে একটা নারীর সৌন্দর্য। হ্যাঁ, একটা নারীর যদি সুন্দর, সিম্পলের মধ্যেও কিন্তু অনেক সুন্দর করে সাজা যায়। অতিরিক্ত অনেক কিছু, কোনো কিছুই আসলে ভালো না অতিরিক্ত। সিম্পলের মধ্যে আমার মনে হয় যে আহ, অনেক বেশি মেকআপ করা একটা মানুষের পাশে যদি একটা সিম্পল মানুষ থাকে, মানুষ কিন্তু তাকেই দেখবে। হুম। তা আমার মনে হয় যে ঠিক আছি আমি, যেমন আছি আমি ঠিক আছি। আপনার হয়তো চোখ এড়ায়নি, কিছুদিন আগে নতুন ম্যাডামকে নিয়ে অনেক ধরনের সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তিনি সাজতে পছন্দ করেন বা মেকআপ নিয়েও অনেক সময় কথা হয়েছে আসলে। এই বিষয়টা নিয়ে কিছু বলতে চান কিনা, বা এই ধরনের উনি তো অনেক সময় আসলে ইন্ডাস্ট্রিকে দিয়েছেন, নায়িকা ছিলেন, মায়ের চরিত্রে অভিনয় করেছেন, ভিলেন করেছেন, এখন বয়সের ছাপ হয়তো পড়েছে, কিন্তু তাদের ওই মেন্টালিটিটা সেই একই রকম রয়ে গিয়েছে। তো সেই জায়গায় থেকে যে এই যে সোশ্যাল মিডিয়া বুলিং করা, এই বিষয়টা নিয়ে। আসলে কাউকে নিয়ে বুলিং করা উচিত না। হ্যাঁ, যে এটা আসলে ঠিক না, কারণ হ্যাঁ, ওনার অবশ্যই বয়স হয়েছে, কিন্তু অনেক মানুষই আছে কিন্তু যে সাজতে পছন্দ করেন। হ্যাঁ, তো একটা সাজগোজ করলেও কিন্তু একটা মানুষের মন ভালো থাকে। হ্যাঁ, তো এখন ওনাদের যে বয়স, ওনার মেয়ে এখানে থাকেন না, ওনার মেয়ে থাকে দেশের বাইরে। হ্যাঁ, ওনার হাজবেন্ডও কিন্তু অনেক অসুস্থ, উনি একাই থাকেন, বলতে গেলে উনি একা, একদম একা থাকেন। এখন ওনারা সাজগোজটা এভাবেই করে এসেছেন, ওনারা ছিলেন নায়িকা। তো ওনারা যখন নায়িকা ছিলেন, ওই আমলের নায়িকাদের সাজ কিন্তু এমনই ছিল, মোটা করে কাজল দেয়া, গাঢ় লিপস্টিক দেয়া, অনেক মেকআপ, বা মাথার মধ্যে ফুল ফুল বলতে প্লাস্টিক হোক বা কাপড়ের হোক, এটা কিন্তু দিয়ে কিন্তু ওনারা শুটিং করতেন এভাবে। তখন কিন্তু তখনকার দর্শকরা আবার এটাই পছন্দ করতেন, তাই না? কিন্তু এখন আস্তে আস্তে মানুষের চেঞ্জ, সাজগোজের চেঞ্জ, অনেক কিছু বোঝে। মেকআপও এখন যারা করে, এখনকার যুগের যারা মেকআপ যারা করে, তারা কিন্তু বোঝে যে কোনটা দিলে তাকে সুন্দর লাগবে, কোনটা মানাবে। একটা চোখ আঁকলেও কিন্তু দেখতে ভালো লাগে যে কি সুন্দর, হ্যাঁ, চোখটা। ফলস পরে, পাপড়ি পরে, অনেক কিছুই কিন্তু করে এখন। আসলে এখন ওনাদের সাজ আর এখনকার সাজ তো এক হবে না। আর এখন যারা জেনারেশনের, এখন যারা আছেন,
এই জেনারেশন তো ওনাদের সাজটা ওনাদের ভালো লাগবেও না, স্বাভাবিক। ওনারা ভাববে, এরা এখন ভাবে যে এটা কি ধরনের সাজ, কেন সাজে, কিন্তু এটা আমাদেরও বুঝতে হবে যে না, এটা ওনারা এভাবেই সেজে আসছেন, ওনাদের কাছে এটাই ভালো লাগে। তো আমরা এগুলো নিয়ে আসলে সমালোচনা না করি, সবাইকেই সব স্থানে আমরা যেভাবে পারি সম্মানটুকু দেখানো উচিত আমাদের। কিছুদিন আগে আপনি সোশ্যাল মিডিয়াতেও লিখেছেন সমসাময়িক সময়ে অ্যাওয়ার্ডের যে পরিমাণ সংখ্যা এবং ফ্যাশনের নামে যেভাবে আমাদের নোংরামো এক ধরনের জায়গা ক্রিয়েট করে নিয়েছে, যে ফ্যাশনের নামে অ্যাওয়ার্ড শোগুলোতে যে ধরনের পোশাক পরা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে তো নানা কথা হচ্ছে, অনেকেই অনেকের জায়গা থেকে বলছেন, আপনি নিজেও বিষয়টা নিয়ে কথা বলেছেন। অ্যাওয়ার্ডটা আসলে কেন দেওয়া হয়? একটা সম্মান, তাই না? একটা সম্মানজনক বিষয়ই কিন্তু একটা পুরস্কার, হ্যাঁ, একটা অ্যাওয়ার্ড। তো সেই অ্যাওয়ার্ডটা কাকে দেয়া হবে? একটা সম্মানিত ব্যক্তিকেই নিশ্চয়ই দেয়া হবে, তার কাজের ক্ষেত্রে, তাই না? তা এখন একটা সম্মানিত ব্যক্তি যখন অ্যাওয়ার্ড নিতে আসবেন, তখন ধরেন এই যে এরকম অনেকেই আছেন, কিছু কিছু মহিলা আছেন, আমি ওনাদের নাম খুব একটা জানি না। তো ওনারা যেভাবে আসেন, মানে এতটা খোলামেলাভাবেই আসেন যে ওনাদের পাশে একটা সিনিয়র, হ্যাঁ, একটা সম্মানিত ব্যক্তি। অ্যাওয়ার্ড প্রোগ্রামে কিন্তু অনেক হ্যাঁ, অনেক মানুষ থাকে এবং অনেক শ্রেণীর সম্মানিত ব্যক্তিরা কিন্তু আসেন। তাদের সাথে কিন্তু অনেক ফ্যামিলিও আসে, কিন্তু অনেক ছেলেমেয়েরা আসে, বা হাসব্যান্ড আসে বা ওয়াইফ আসে এরকম। তো ওনাদের তো একটু আনইজি লাগবেই, কারণ ওনারা তো এগুলো অভ্যস্ত না, হ্যাঁ, তো স্বাভাবিক খারাপ লাগবে। তো আমার মনে হয় যে অ্যাওয়ার্ড যারা দিচ্ছেন, দেখ, হ্যাঁ দেখ, ওনারা ওনাদের ইচ্ছা মতো দিবে। যারা এই ধরনের পোশাক পরে আসেন তারাও আসবে, কেন আসবে না? অ্যাওয়ার্ড প্রোগ্রামে অবশ্যই আসবে, তারাও আসুক, কিন্তু মার্জিতভাবে আসুক। কারণ এখানে তো আসলে আমরা তো সম্মান করে আসছি সবাইকে। কারণ আমরা কিন্তু কোনো সিনিয়র ব্যক্তি দেখলেও কিন্তু উঠে দাঁড়াই, আমার জায়গাটাতে কিন্তু তাদেরকে বসতে দিই যে আপনি বসেন। তো এই সম্মানটুকু আমরা কিন্তু দিয়ে আসছি। এখন একটা ব্যক্তি যদি লজ্জায় উঠে যায়, সেই ব্যক্তিটাকে তো আমার কাছে খারাপ লাগবে, স্বাভাবিক না? তো এরকম ও মানে কিছু কিছু ওখানে আমি ব্যক্তি দেখেছিলাম যে যাদেরকে আমি চিনি, সিনিয়র। তো ওনাদেরকে দেখে আমার খারাপই লেগেছিল এবং পরবর্তীতে আমার সাথে কিন্তু কথাও বলেছে যে হ্যাঁ মা, আমার খুব লজ্জা লাগছিল, কি করব, হ্যাঁ। এই কারণেই কিন্তু আমার লেখাটা এই জন্য না যে তোমরা আইসো না বা তোমরা, আমার কথা হচ্ছে যে পরিবেশে যে পোশাক মানানসই সেটাই পরে আসা উচিত, এবং এইদিকে আমাদের খেয়াল রাখা উচিত। নাকি হচ্ছে সহজে জনপ্রিয়তা পাওয়ার জন্য বা নেগেটিভ প্রচারটা তো আমাদের এখন সব থেকে জনপ্রিয় মাধ্যম হয়ে গেছে, মিডিয়া থেকেও শুরু করে এই ধরনের সমালোচনা হবে, আমি রাতারাতি হচ্ছে একটা নামে ফেমে চলে আসবো, দেখা যায় এরাও পরবর্তীতে কাজের সংখ্যা এদের বেড়ে যায়, এটা কোনো কৌশল কিনা? হতে পারে, আমি জানি না। কিন্তু আসলে আপনি একটা জিনিস খেয়াল করেন, ববিতা আন্টি, শাবানা আন্টি, রোজিনা আন্টি, কবরী আন্টি, আমার মা, হ্যাঁ, সুচন্দা আন্টি, ওনারা যখন কাজ করেছেন না, ওনাদের বা তারপরে মৌসুমী আপার কথা বলেন বা শাবনূর বা পপি, হ্যাঁ পপিও, কিন্তু যাই হোক, ওনারা যারা কাজ করেছেন, তারা যখন একটা প্রোগ্রামে আসতেন, তারা কি মডার্ন ড্রেস পরে নাই? অবশ্যই পড়েছে, ওনাদের ক্যারেক্টার অনুযায়ী পড়েছে। তো ওনারা যখন কোনো প্রোগ্রামে আসতেন, দেখতে কত ভালো লাগতো, এখনো কিন্তু দেখতে কত ভালো লাগে যে বাহ, নায়িকা যে নায়িকাই। তো দর্শক জনপ্রিয়তা এভাবেই মানুষ পায়। একটা দর্শক যদি একটা নায়িকাকে পছন্দই না করে, আমি কেন টিকিট কেটে যাব তার সিনেমা দেখতে? পকেটের মধ্যেও তো রেখে দেয়, হ্যাঁ। তখনকার যুগে নাকি পকেটের মধ্যেই রেখে দিত ছবি, ভক্তরা এরকম ছিল। তো এরকম তো অনেক মেয়েরাও আছে যে এক স্বপ্নের হিরো বা স্বপ্নের নায়িকা। তাহলে আমি টিকিট কেটে কেন যাব যদি আমি আমার নায়িকাকে যদি ভালোই না বাসি, নায়ককে যদি ভালোই না বাসি? তো এইভাবে যারা আসবে, তাদেরকে তো কিন্তু দর্শক কমেন্টে কত কিছু লিখে, নোংরাভাবে দেখছে না যে কেন। তা আমার কথা হচ্ছে যে তোমরা মিডিয়াকে হাইলাইট করো, তোমরা তোমরা এমন কিছু করো, বা আপনারা এমন কিছু করবেন যেটাকে দর্শকরা এপ্রিসিয়েট করবে, ভালোবাসবে, সম্মান জানাবে, হ্যাঁ। কিন্তু এরকম মানে এরকমটা আসলে এখন দর্শকরা দেখেন ঘৃণার চোখেই কিন্তু দেখে। তো একজনের জন্য 10 জনের বদনাম হয়। তা আমার মনে হয় যে হ্যাঁ, হতে পারে আপনি যেটা প্রশ্ন করেছেন যে ওই কারণেও হতে পারে। ওইরকম কারণ হলে ওইগুলোর জায়গাও তো অনেক আছে। তারা নিজেরা অন্যভাবে ইন্টারভিউ দেক বা এরকম। মানে আমার কথা একটাই যে যারা সম্মানিত ব্যক্তি, তাদের সম্মানটা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আপনারা আসেন, অবশ্যই আসবেন, সেইভাবেই আসেন। আমি একজনকে সম্মান দিলে সেও আমাকে সম্মান দেবে।
তো সুতরাং এভাবে চলতে হয়। আমি আসলে অভিনয় ফিরবো কবে আমি এখন আসলেই জানি না। ডিপেন্ড করে আমার মার উপরে। আমার মাকে রেখে আউটডোরে যাওয়া, এই করা সে করা পসিবল। ফেরার ইচ্ছা আছে কি? হ্যাঁ, ভালো মুভি হলে আমি অবশ্যই ফিরবো। যদি ভালো মুভি হয় আমি অবশ্যই যাব। কিন্তু পুরাপুরি ডিপেন্ড করে আমার মার উপরে। সেটাই। কারণ এই মুহূর্তে আমার মাকে রেখে আউটডোরে যাওয়া, হ্যাঁ? বা এরকম শুটিং মানেই তো এখন আউটডোর, গান-টান হলেও আউটডোর। তো ওনাকে রেখে যাওয়াটা ৩-৪ দিনের জন্যই আমার মনে হয় যে এটা অনেক কিছু। আমি কক্সবাজারেও যদি কক্সবাজার আমার অনেক পছন্দ। কক্সবাজারে ঘুরতে গেলেও আমি ৩ দিনের বেশি থাকি না। তারপরও আমার মার কাছে আমার ফুফাতো বোন, আমার মার জন্য আলাদা একটা মানুষ আছেই বাসায়, থাকেই। তারপরেও আরো ২ জন মানুষ আমার বাসায় থাকে। তারপরে হচ্ছে আমার মেয়ে তো আছেই। তারপর আমি আছি এবং আমরা যখন ধরেন আমি আমার মেয়েকে নিয়ে যদি যাই কক্সবাজারে বা কোথাও ৩ দিন, এর বেশি না। এবং আমি আমার মার কাছে আমার ফুফাতো বোন, তার মেয়েকে বা আমার কোনো ফুপু বা যাই হোক, কাউকে না কাউকে আমি রেখে তারপরে যাই এবং সর্বক্ষণ ফোনে যে কি হচ্ছে না হচ্ছে। কারণ খেয়ালটা তো রাখতে হবে। তো এইভাবে শুটিং এর সময় আমার তো সম্ভব হবে না। মা পুরাপুরি সুস্থ হোক তারপরে দেখা যাবে।